মাসের শেষ হতে ধ্রুব টের পেল সামনের দিনগুলো তার জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। যদি না এর মধ্যে সে অন্য আরেকটা টিউশন জোগাড় করতে পারে। টাকা খরচ হয়ে গেছে, এরপর আবার ফ্রিজ কিনতে হয়েছে। ফ্রিজ কেনার পর ধ্রুবর জমানো টাকা ছিল 9,000। সামনের মাসের ফাইনাল পরীক্ষায় ধ্রুবর ভার্সিটি ফি বাবদ অনেকটা বেতন, আর দুটো টিউশনি থেকে পাচ্ছে 22,000 টাকা। বাড়ি ভাড়া দিতে হচ্ছে 15,000 টাকা। এর উপর মাসের বিদ্যুৎ বিল যায় প্রায় 1,000 টাকা। ধ্রুব যাতায়াত ভাড়া যায় মাসে 2,000 টাকা। বাকি 4,000 টাকা দিয়ে সারা মাস চলতে হয়। প্রতিদিন খাবারে মাছ মাংস না থাকলে ধ্রুবর কেমন লজ্জা লজ্জা লাগে। তার মনে হয় সে শালুককে ভালো রাখতে পারছে না। ও হয়তো এইসব দিয়ে খেতে পারছে না আরাম করে। খাবার সময় ধ্রুবর বেশ খারাপ লাগে। ইদানিং সকালে আর রাতে খেতে বসলে ধ্রুব মাছ মাংস খেতে চায় না। শালা বুঝতে পারে না ধ্রুবর সমস্যা কোথায়। বাসায় এলে ধ্রুবর চেহারা কেমন চিন্তার ছাপ দেখতে পায় সে। কিন্তু কেন এত চিন্তা করছে ধ্রুব, সেটা বুঝে উঠতে পারে না শালুক। ধ্রুবর এই চিন্তার চাহনি শালুকের সহ্য হচ্ছে না। ভীষণ কান্না পায় ও ধ্রুবকে এভাবে বিষণ্ণ হয়ে থাকতে দেখে। ধ্রুব হন্য হয়ে আরেকটা টিউশনি খুঁজছে, কিন্তু কিছুতেই সময় মেলাচ্ছে না তার। দুর্মূল্যের বাজারে 4,000 টাকায় নিজের সংসার চালানো ধ্রুবর জন্য কঠিন হয়ে পড়েছে। রাতে ধ্রুব বাসায় এলে শালুক আজ মুখ ফুলিয়ে রাখলো। বিকেলেও নিজে রান্না করেছে। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে শালুকের কেমন অরুচি ধরে গেছে খাবারে। শালুক আজ আলু ভর্তা, শিম ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিল। বিকেল ধরে আস্তে আস্তে এসব আয়োজন করেছে শালুক। আর শালুকের আয়োজনের সবচেয়ে বড় সহায়ক ছিল ইউটিউব। মায়ের থেকে শুনেছে বাহারি রকমের ভর্তা, খুদের ভাত ধ্রুবর ভীষণ পছন্দ। সেটা দেখেই শালুক ইউটিউব থেকে ভর্তার রেসিপি দেখতে লাগলো। দেখে তার নিজেরও ইচ্ছে হলো ভর্তা দিয়ে ভাত খেতে। তার উপর কয়েকদিন ধরে মাছ মাংস খেয়ে শালুকেরও অরুচি এখন। ধ্রুব বাসায় এসে চেঞ্জ করে নিল। শালুকের গম্ভীর মুখখানা দেখে শঙ্কিত হয়ে গেল। শালুকের চিবুক তুলে ধরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? শালুক মাথা নাড়িয়ে জানালো, না। ধ্রুব আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে? শালুক বলল, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। ধ্রুব তারিখ হিসেব করলো। বাড়ি থেকে এসেছে বেশ কয়েকদিন হয়ে গেছে। কে জানে হয়তো বাড়ির কথা মনে পড়ছে। ধ্রুব জিজ্ঞাসা করলো, বাড়ির জন্য মন খারাপ লাগছে শালুক? বাড়িতে যেতে চাও? শালুক আগের মতোই গম্ভীর হয়ে বলল, না। ধ্রুব আবারও চিন্তা করলো কিছুক্ষণ, তারপর আস্তে করে জিজ্ঞাসা করলো, তোমার কি অন্য সমস্যা হয়েছে? ন্যাপকিন শেষ হয়ে গেছে? শালুক লজ্জা পেল না মোটেও, তেমনি আগের সুরে বলল, না। ধ্রুব আর ভেবে পেল না তাহলে কি হতে পারে। শালুকের পাশে বসে পড়ল। শালুকের বাম হাতের আঙ্গুল নিজের ডান হাতের আঙ্গুলের মধ্যে রেখে বলল, কি হয়েছে তাহলে শালুক? এমন ভাবে মন খারাপ করে আছো কেন? তোমার মন খারাপ হলে আমার পুরো পৃথিবীটা অন্ধকার মনে হয়। তোমার মুখে হাসি আমার পৃথিবীকে আলোকিত করে তোলে। জেনেও কেন তুমি এরকম করে আছো বলো? সারাদিনের পর বাসায় এসে তোমার মলিন মুখ দেখলে মনে হয় আমি বুঝি ব্যর্থ। রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারছি না। নিজেকে ভীষণ তুচ্ছ মনে হয় শালুক। শালুক ধ্রুবর দিকে তাকিয়ে বলল, এই যে কয়েকদিন ধরে আপনি মন খারাপ করে থাকেন, আপনার হাসির আড়ালে ফুটে ওঠে গম্ভীর চিন্তা, তখন আমার কেমন লাগে? আপনি তো সারাদিন বাইরে থাকেন, কাজে ব্যস্ত থাকেন। আমার সময় কিভাবে কাটে বলেন? আমার পড়া শেষ হয়ে গেছে সব বিষয়। বই নিয়ে বসলে আপনার চিন্তিত চাহনি ভেসে ওঠে মনের পর্দায়। সারাদিন ধরে অপেক্ষায় থাকি কখন আপনি বাসায় আসবেন। আমি চাতক পাখির মতন আপনার অপেক্ষায় বসে থাকি, কিন্তু এলে দেখি আপনার চিন্তাযুক্ত মুখ। তখন আমার অবস্থা কেমন হয় তা ভেবে দেখেছেন আপনি? আমি হয়তো আপনাকে অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু আপনি আমাকে বেসেছেন, কিন্তু বিশ্বাস করেন, আপনার ভালোবাসা মহাসাগর সমান হলেও আমার ভালোবাসা যদি বিন্দু সম হয়, তাও আমার কাছে আমার দিক থেকে সর্বোচ্চ। যেখানে আমারও ঠিক এমনই কষ্ট হয়। আমি আপনাকে বলতে পারি না, ভাবি আজ না হয় কাল ঠিক হয়ে যাবে, কিন্তু বিগত কয়েকদিন ধরে দেখছি এই অবস্থা। আমার আর সহ্য হচ্ছে না। ধ্রুবর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। শালুকের বুকে নিয়ে বলল, আমার বোকা ফুল, যে আমার জন্য এত কষ্ট হয় তা তো আমি আগে বুঝিনি। বুঝলে কিছুতেই তাকে এই কষ্ট পেতে দিতাম না। এই যে দেখো, আমি এখন হাসছি, আর এরকম হবে না শালুক। শালুক ধ্রুবর চোখের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে তার নিজের চোখের জল টইটুম্বুর হয়ে গেল। ধ্রুব আস্তে করে একটা ফুল দিয়ে দু চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ধ্রুব 2 হাত পেতে তা তুলে নিল।
তারপর মুচকি হেসে বলল, আমার রাজরানীর চোখে এক ফোঁটাও জলও যে আমার হৃদয়কে রক্তাক্ত করে দেয়। মনে হয় যেন কোনো এক অদৃশ্য তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে আমার হৃৎপিণ্ড। শালক বলল, তাহলে আমাকে বলেন, কেন আপনার এত মন খারাপ ছিল? কি নিয়ে এত চিন্তায় আছেন আপনি? ধ্রুব হেসে বলল, কিছু না শালক, আমার সব চিন্তাই তোমাকে নিয়ে। কিভাবে তুমি খুশি থাকবে এছাড়া আমার আর দ্বিতীয় কোনো চিন্তা নেই। শালক ধ্রুবর হাত চেপে ধরে বলল, আমি আপনার সহধর্মিণী, আপনার অর্ধাঙ্গিনী। আপনার সমস্যা মানে আমার সমস্যা, আপনার কষ্ট মানে আমার কষ্ট। আমার কষ্টের ভাগীদার যেমন আপনি ছাড়া দ্বিতীয় কেউ হতে পারবে না, তেমনি আপনার কষ্টের চিন্তা ভাবনার অর্ধেক ভাগীদার আমিও। আমাকে বলবেন আপনার কি হয়েছে? ধ্রুব মুচকি হেসে বলল, আমার শালক তো দেখি মাশাআল্লাহ অনেক গোছদার হয়ে গেছে, অনেক গুছিয়ে কথা বলতে শিখেছে। বিশ্বাস করো, আমি তোমার চিন্তাই করছি, কিভাবে তোমাকে ভালো রাখতে পারবো এটাই ভাবছি শুধু। মনে হচ্ছে আমি তোমাকে সেভাবে রাখতে পারছি না যেভাবে চাচা চাচি তোমাকে যত্নে রাখতো। আমার সেই সামর্থ্য এখনো হয়নি। এই ব্যাপারটা আমাকে ভীষণ পীড়া দেয়। শালক বলল, আপনি আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যত্ন করে রেখেছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রীও তার স্বামীর কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছে না। আমার কোনো অসুবিধা হচ্ছে না কোনো কিছুতেই। জানি না জীবনে কোনো একদিন কোনো পুণ্য করেছি কিনা নিজের অজান্তেই, আর তার বিনিময়ে আল্লাহ আমার জোড়া আপনার সাথে মিলিয়ে দিয়েছে। ধ্রুবর বুকের ভেতর কেমন খুশির জোয়ার বইতে লাগলো শালুকের কথা শুনে। তার মানে তার শালুককে তাকে পেয়ে খুশি। ধ্রুবর মনে মনে আল্লাহকে বলল, এই মেয়েকে যেন আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খুশি রাখতে পারি। আমার আর কিছুই চাওয়ার নেই। ধ্রুব হাত মুখ ধুয়ে রান্নাঘরে গেল। ঢাকনা দিয়ে সবকিছু ঢেকে রাখা দেখে ধ্রুব ঢাকনা সরিয়ে দেখতে লাগলো। এত রকমের ভর্তা দেখে চমকে গেল সে। সেই সাথে তার জিভে জল চলে এলো। শালুককে পাশে এসে জিজ্ঞাসা করলো, এত কিছু কেন করতে গেলে তুমি? হাত জ্বলছে নিশ্চয়ই। শালুক হেসে বলল, হাতে পলিথিন পেঁচিয়ে নিয়ে করেছি। আপনি খুশি হননি? আমি জানি ভর্তা আপনার প্রিয়। ধ্রুব হাসলো, তারপর বলল, বাহ, আমার বউ দেখে আমার পছন্দ অপছন্দ নিয়ে ভাবনা রয়েছে। আমার কেমন আনন্দ লাগছে তুমি বুঝবে না শালুক। আমি ভীষণ খুশি, তবে এত কিছু করার দরকার ছিল না। একটা ভর্তা হলেই আমার হতো। দুজন মিলে পরম তৃপ্তি নিয়ে রাতের খাবার খেলো। শালুক ধ্রুবর কাছে ঘেঁষে ঘুমালো। আদরে বিড়ালের মতন ধ্রুবর গায়ের সাথে লেপ্টে গিয়ে ঘুমের ঘোরে। ঠান্ডা পড়েছে ঝেঁকে। ধ্রুব বুকের মধ্যে টেনে নিল শালুককে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। আদনান বাড়িতে ফিরল 1 মাস 15 দিন পর। আদিবা বেগম আদনানকে বসার রুমে ঢুকতে দেখে ভূত দেখার মতন চমকে উঠলেন। তারপর তেড়ে গিয়ে বললেন, কেন এসেছিস তুই এই বাড়িতে? কে তোকে ঢুকতে দিয়েছে? আদিবা বেগমের চিৎকারে হাসনা বেগম ছুটে এলেন। বড় যাকে জড়িয়ে ধরে বললেন, আমি ওকে জামিন করিয়ে ছাড়িয়ে এনেছি ভাবি, আপনার পায়ে পড়ি, আপনি ওকে কিছু বলবেন না। আমি জানি ভাবি আপনার কেমন বুক পড়ে ওর জন্য। ভাবি আদনান এই বাড়ির বড় ছেলে, সবার আগে ওই তো আমাকে চাচি বলে ডেকেছে। ও হয়তো অনেক বড় অন্যায় করেছে, কিন্তু তাই বলে বাড়ির ছেলেকে এতদিন জেলে থাকতে দেখে আমার নিজের কাছেই কষ্ট হচ্ছে। সেখানে আপনার কি কষ্ট হচ্ছে তা আমি টের পাই ভাবি। আপনার নির্ঘুম রাত, চোখের নিচে কালো দাগ সাক্ষী দেয় আপনার মনের প্রচন্ড যন্ত্রণা। আর যার জন্য ওকে জেলে যেতে হয়েছে সে তো এখন এখানে নেই। তাহলে কেন ছেলেটা কষ্ট পাবে? শয়তানের ধোকায় পড়ে মানুষ ভুল করে। আদনান হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে এতদিনে। ওকে আর শাস্তি দেবেন না। আদিবা বেগম হাসনা বেগমকে ছেড়ে দিয়ে আদনানের সামনে এসে দাঁড়ালেন। তারপর হঠাৎ করে আদনানের চুল খামচে ধরে বললেন, এখনই ক্ষমা চা তুই হাসনার পা ধরে। তোকে দুধকলা দিয়ে সবাই আদর করে পুষেছে পরিবারের বড় ছেলে বলে, কিন্তু সে তুই কালসাপ হয়ে ছবল দিলি বাড়ির মেয়েকেই। ক্ষমা চা তোর চাচির পা ধরে। ওই জায়গায় আমি থাকলে জীবনও তোকে ছাড়িয়ে আনতাম না। আদনান মাথা নিচু করে বলল, জানি মা, এতটুকু বুঝতে পারছি এতদিন সবাইকে কি পরিমাণ কষ্ট দিয়েছি। আমি আর দেশে থাকবো না মা। তোমাদের সবাইকে খুশি করতে সিদ্ধান্ত নিয়েছি বাইরের দেশে চলে যাব। তখন আর তোমাদের কারোর আমাকে নিয়ে ভয় পেতে হবে না। আমার একটা আফসোস মা, আমার মনের কথাটা আমি কাউকে বোঝাতে পারিনি। দেখতে দেখতে 2 মাস কেটে গেছে। শীতের তীব্রতা বাড়তে লাগলো। এর মধ্যে ধ্রুবর ফাইনাল পরীক্ষা শেষ হলো। বন্ধুদের থেকে বেশ কিছু টাকা পয়সা ধার করতে হলো ধ্রুবকে। সে সময় শালুকের টাইফয়েড হলো। ধ্রুব তখন দিশেহারা অবস্থা। শালুক একা বাসায় থাকে, এদিকে নিজের পরীক্ষা, চাকরি, টিউশনি। কি করবে ধ্রুব ভেবে উঠতে পারছিল না।
শেষে ঠিক করলো শালুকের সুস্থ হওয়া পর্যন্ত একজন মহিলা রাখবে বাসায়। ধ্রুবর অনুপস্থিতিতে সে যাতে শালুককে দেখে রাখতে পারে, কিন্তু বললেই তো আর হয় না কোনো কাজ। কাকে রাখবে, যাকে রাখবে সে কতটুকু বিশ্বস্ত তাও তো জানতে হবে। শেষে ধ্রুব বাড়িওয়ালার কাছে গেল। তাকে নিজের সমস্যা খুলে বলতেই তিনি তার বাসার কাজ করে এরকম একজন মহিলাকে পাঠালেন। তার কাজ হচ্ছে শালুকের সময় মতো ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, শালুকের কিছু লাগলে এগিয়ে দেওয়া, এতটুকুই কাজ তার। প্রায় 12 দিনের জ্বরে শালুকের চেহারা মলিন হয়ে গেল, মাথার চুল সব ঝরে পড়েছে, ভীষণ শুকিয়ে গেছে শালুক। ধ্রুবর ভীষণ কষ্ট হয় শালুককে দিকে তাকালে। এদিকে হাতে টাকা পয়সা টানাটানি, আবার অন্যদিকে শালুকের চিকিৎসা। বাসায় একজন মহিলা রাখায় তার মাসিক 7,000 টাকা বেতন। ধ্রুব তবুও নিজেকে সামলে নিল, কিছুতেই ভেঙে পড়ল না বলে বারবার নিজেকে নিজে বোঝাতে লাগলো। বিপদ যিনি দেন তিনি আবার বিপদমুক্ত করেন। রোজ বাসায় যাবার সময় ধ্রুব ফল নিয়ে যায়, নিজের হাতে কেটে শালুককে খাওয়ায়। দিনে নিজে থাকতে পারে না, যখন ঘন্টায় ঘন্টায় কল দিয়ে জিজ্ঞাসা করে শালুক খেলো কি খেলো না। অভাব অনটন প্রেম ভালোবাসার সব নিয়ে দুজনের দিন কেটে যাচ্ছিল। কিন্তু এর মধ্যে সমস্যা দেখা দিল অন্য জায়গায়। বাড়িওয়ালা বাসার ভাড়া আরো 2,000 টাকা বাড়িয়ে দিলেন। সেই মুহূর্তে ধ্রুবর মনে হলো পায়ের নিচে মাটি সরে গেছে তার। এমনিতেই প্রায় 22-23 হাজার টাকার মতন ধার করতে হয়েছে, কিন্তু বাড়ি ভাড়া আরো বাড়ানোর জন্য সংসার খরচ 4,000 থেকে নামিয়ে 2,000-এ আনতে হলো। শালুকের এই মুহূর্তে পুষ্টিকর খাবার দরকার একদিকে। ধ্রুব টিউশনি শেষ করে রাস্তার পাশে বসে রইল। এই মুহূর্তে তার মনে হচ্ছে তার চাইতে অসহায় এ পৃথিবীতে আর কেউ নেই। নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার পরও তাকে ভালো রাখতে পারছে না সে। হতাশ নিমজ্জিত হলো ধ্রুব। বাসায় যাওয়ার মতন অবশিষ্ট শক্তিও যেন তার দেহে নেই। অনেকক্ষণ পথে বসে থাকার পর ক্লান্ত দেহটা টেনে নিয়ে গেল কোনো মতে। শালুক জেগেছিল ধ্রুবর অপেক্ষায়। শালুকের শরীর এখন আগের চাইতে অনেকটা ভালো। ধ্রুবর আসতে দেরি হচ্ছে দেখে আজ নিজেই রান্না করেছে সে। বেশি কিছু রান্না করতে পারেনি, ভাত ডাল বেগুন দিয়ে শুটকি আর বেগুন ভর্তা বানিয়েছে। ধ্রুব হঠাৎ করেই মনে হলো এখন তো রান্না করতে হবে, এত দেরিতে রান্না করলে শালুক কখন খাবে। নিজের উপর ভীষণ রাগ উঠল ধ্রুবর। এতটা বেখেয়ালি হলো কিভাবে সে, এটাও ভেবে পেল না। কেন এতক্ষণ বাইরে সময় নষ্ট করলো। পর মুহূর্তে ঠিক করলো শালুকের জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসবে, নয়তো শালুকের খাওয়ার খুব দেরি হয়ে যাবে। ধ্রুবকে আবার বের হতে দেখে শালুক আটকালো, সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন এখন আবার? এমনিতেই তো দেরি করে বাসায় ফিরলেন। ধ্রুব মাথা চুলকে বলল, একটু বাইরে যাচ্ছি, রান্না করতে তো দেরি হয়ে যাবে, তোমারও খেতে দেরি হয়ে যাবে, তখন তোমার জন্য খাবার নিয়ে আসি গিয়ে। ধ্রুব হাত চেপে ধরে বলল, কোনো দরকার নেই, আমি রান্না করেছি আজ, আসুন খাবার খাবো। ধ্রুব তাকিয়ে রইল শালুকের দিকে, তারপর বলল, তোমার রান্না করার কি দরকার ছিল? তোমার শরীর এখনো ঠিক হয়নি শালুক। ডিম সেদ্ধ করেছো? শালুক মাথা নাড়িয়ে জানালো, করেনি। ধ্রুবর কথা না বাড়িয়ে চুলায় ডিম সিদ্ধ দিল, তারপর ঢাকনা সরিয়ে দেখলো শুটকি রান্না করেছে শালুক। হতভম্ব হয়ে গেল ধ্রুব। বাইরে এসে জিজ্ঞাসা করলো, সত্যি তুমি রান্না করেছো শালুক? শালুক বলল, এত অবাক হওয়ার কি আছে, আমি কি রান্না করতে পারি না নাকি? খুব ভালো না হলেও তো কিছুটা পারি, খাওয়া যায় আমার রান্না। আপনার মতন হয়তো সেরা রাঁধুনি নই আমি। ধ্রুব হতবাক হয়ে আবারও জিজ্ঞাসা করলো, সত্যি তুমি রান্না করেছো? শালুক বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, সমস্যা কি? ধ্রুব মুচকি হেসে বলল, তুমি শুটকি রান্না করেছো শালুক? এটা তো আমার জন্য আশ্চর্য ব্যাপার। শালুক মাথা নিচু করে বলল, আপনার তো অনেক প্রিয় একটা খাবার, তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি। হালাল খাবারই তো এটা, তাহলে কেন এত নাক ছিটকাই? সেজন্যই রান্না করেছি। ধ্রুব হাসলো, তারপর বলল, আমি জানি শালুক, তুমি কেন আজ শুটকি রান্না করার চেষ্টা করেছো, ফ্রিজে মাছ মাংস কিছুই নেই। শালুক ধরা পড়ে গিয়ে মাথা নিচু করে ফেললো, তারপর বলল, আমার আর খেতে ইচ্ছে করে না এসব। প্রতিদিন কিভাবে মানুষ মাছ মাংস খেতে পারে আপনি বলুন? আপনি নিজেও তো পারেন না, প্রতিদিন আমাকে খাওয়ান। ধ্রুব চুপ করে গেল। শালুক আস্তে করে বলল, ভাড়া বাড়িয়েছে বলেছে আপনাকে? ধ্রুব চমকে জিজ্ঞাসা করলো, তোমাকে এই কথা কে বলেছে? শালুক মুচকি হেসে বলল, বাড়িওয়ালা আন্টি এসেছিল বিকেলে, উনি বলেছেন। ধ্রুব খাবার সাজাতে সাজাতে বলল, তোমার এইসব নিয়ে ভাবতে হবে না, আমি আছি তো। ধ্রুব খেতে খেতে বলল, আপনার তো একটা টিউশনি ছেড়ে দিতে হয়েছে। আমি আজকে বসে বসে হিসাব করেছি, আর আজকেই জীবনের বড় হিসেব মিলাতে পেরেছি, আপনার চিন্তার কারণ বের করতে পেরেছি।
ধ্রুব খাবার বন্ধ করে বলল, কি বলছো তুমি? শালুক হাসলো। জ্বরের কোটরে ঢুকে যাওয়া চোখের নিচে কালি জমেছে শালুকের। চোখ বড় বড় লাগছে আগের চেয়েও এখন। ধ্রুবর মনে হলো এই বুঝি বনলতা সেনের সেই পাখির বাসার মতন বড় বড় চোখ। হেসে শালুক বলল, আপনি আবারও নিশাকে পড়ানো শুরু করেন। ধ্রুবর চোখ মুখ শক্ত করে বলল, বাজে কথা বলবে না শালুক। শালুক বলল, আপনার মেইন চিন্তা তো এটাই, উপার্জন কমে গেছে, তার উপর সামনের মাসে থেকে ভাড়া দিতে হবে 17,000 টাকা। আমি বুঝতে পারছি আপনার মানসিকতার পেরেশানি কতটা এই মুহূর্তে। তার মধ্যে আমারও এরকম জ্বর হলো, নিশ্চয়ই আপনাকে অনেক ধার দেনা করতে হয়েছে। এ সময় এত খরচের মধ্যে আমার জন্য একটা বাড়তি লোক রাখতে হয়েছে। আমি খুব ছোট নই যে এসব বুঝবো না। ধ্রুব খাওয়া শেষ করে বলল, এত বড় হয়ে যাওনি যে এত চিন্তা তোমার করতে হবে এ সময়। আমি আছি তো, আমাকে ভাবতে দাও। খাবার পর শালুককে ওষুধ এনে খাইয়ে দিল ধ্রুব। বিছানায় শোয়ার পর বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক, তোমাকে কোনো লেডিস হোস্টেলে উঠিয়ে দিই, আমিও হলে চলে যাব। শালুক অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আপনার কাছে থেকে এক চুল দূরেও আমি যাব না। এসব চিন্তা বাদ দিন আপনি। ধ্রুব হাসলো, কম্বল মুড়ি দিয়ে শুয়ে বলল, কাছেও তো আসো না আমার। শালক তাকিয়ে রইল ধ্রুবর দিকে, তারপর ধ্রুবর বুকে মাথা রেখে বলল, এই যে কাছে আছি। ধ্রুব শালকের হাত চেপে ধরে বলল, আরো কাছে আসা যায় না? যত কাছে এলে দুজন মিশে একাকার হয়ে যেতে পারবো। ধ্রুব লজ্জা পেয়ে মাথা লুকালো ধ্রুবর বুকে, ফিসফিস করে বলল, ভীষণ ঠান্ডা পড়েছে। ধ্রুব শালুকের মতন ফিসফিস করে বলল, তাহলে আরো ঠান্ডা লাগুক তোমার শালুক, ভীষণ ভীষণ ঠান্ডা লাগুক, যাতে আমি হই তোমার উষ্ণতার চাদর। প্রথমবারের মতন দুইজনের মধ্যে ভীষণ ভালোবাসার লেনদেন হলো। প্রবল শীতের রাতে দুইজনে একে অন্যের উষ্ণ করে তুলতে লাগলো। সেই রাতে তৃপ্ত হলো দুইজনের চাতক মন। শালুক সকালে ধ্রুবকে বকতে লাগলো, ধ্রুব হাসতে লাগলো। এক অজানা সুখে ধ্রুবর দেহ মন তৃপ্ত হয়ে আছে। সোয়েটারের ওপর শালুক চাদর জড়িয়ে নিল, তবুও যেন শীত কমছে না তার। ধ্রুবকে সে কথা বলতেই ও হেসে বলল, আসো তাহলে, আবারও উষ্ণ করে দিই তোমাকে। শালুক লজ্জায় লাল হয়ে বলল, দূর, আপনি ভীষণ খারাপ, এর চাইতে ভালো আমাকে লেডিস হোস্টেলে উঠিয়ে দিন। ধ্রুব শালুকের পাশে বসে হেসে বলল, এখন যে আমি কিছুতেই তোমাকে ছাড়বো না বোকা ফুল। ফুলটাকে অন্যত্র পাঠিয়ে দিয়ে রাতে তার শীত করলে আমি তো তার শীত দূর করতে পারবো না। এখন যে তোমাকে আরো শক্ত করে বেঁধে ফেলতে ইচ্ছে করছে নিজের সাথে। শালুক বলল, একটা কথা বলি, রাগ করবেন না। ধ্রুব বলল, আচ্ছা বলো। শালুক বলল, আমরা এই বাসাটা ছেড়ে দিই। এত বড় বাসায় তো আমাদের কোনো দরকার নেই, তাই না? আমরা দুজন মানুষ, একটা রুম হলেই আমাদের চলে যাবে। অযথা 17,000 টাকা ভাড়া দিয়ে থাকার কি দরকার তাহলে? ছোটখাটো একটা বাসা নিন আপনি, এক রুমের হলে আরো ভালো হয়। এতে করে আমাদের সব দিক থেকে সুবিধা হবে। ধ্রুব অপলক তাকিয়ে থেকে বলল, অনেক বড় হয়ে গেছিস তুই শালুক। তোর মনে আছে ছোটবেলায় এই তুই ভীষণ জেদ করেছিলি আমার ছাদের একটা ঘর আছে, তোর নেই কেন এটা নিয়ে। তুই বলতি তোর ভীষণ বড় রুম লাগবে, জোর করে ছাদের একটা ঘর দখল করেছিস তুই। আর আজ সেই তুই কি সুন্দর করে বলছিস একটা ছোট রুম হলেই চলবে। সময় কেমন করে খেলে মানুষকে নিয়ে, তাই না শালুক? ছিলি কোথায় রাজবাড়িতে, আমার জন্য তোকে এখন থাকতে হচ্ছে গাছতলায়। যেখানে আমি রাজকন্যা ছিলাম, এখন সেখানে অতিথি আমি। সেই রাজমহল আমার আজীবনের জন্য ছিল না, এখন আমার যা আছে তা একান্তই আমার। এখানে আমি রানী, সর্বাধিকারী এই রাজ্যের। এটা যে আমার জন্য চিরস্থায়ী ঠিকানা। আপনি সাথে থাকলে আমি সব জায়গায় সব পরিবেশে থাকতে পারবো। আপনিও তো ছিলেন সেই রাজ্যের যুবরাজ, আপনার যদি মিলিয়ে নেওয়ার ক্ষমতা থাকে, আমার কেন থাকবে না? ধ্রুব একটা চুমু খেয়ে বলল, কথা দিচ্ছি শালুক, একদিন একটা রাজবাড়ি করে দেব তোমায়। একই সাথে কিছুটা ঘোরাঘুরিও হবে, বাসা দেখাও হবে। সেই দিন আর ধ্রুব শোরুমে গেল না। বহুদিন পর দুইজনে বের হলো বাইরে। এবারে আর রেস্টুরেন্টে যাওয়া হলো না। টঙের দোকানে চা, রুটি, ফুচকা, চটপটি খেয়ে আনন্দ চিত্তে দুজন বাসা খুঁজে বের করলো। পরের মাসে ছোট একটা বেডরুম, একটা কিচেন, একটা ওয়াশরুম, একটা বাসায় উঠলো ধ্রুব আর শালুক। এখানে ভাড়া 8,000 টাকা। ধ্রুবর জন্য ব্যাপারটা স্বস্তিদায়ক, প্রায় 9,000 টাকার ব্যবধান। তবে সমস্যা হচ্ছে বাসাটা একটু বেশি ভেতরের দিকে। শালুকের এসব নিয়ে কোনো সমস্যা নেই, বরং শালুক ভীষণ আনন্দিত। কেননা এখানে এরকম অনেকগুলো ফ্ল্যাট আছে একই ফ্লোরে, সবাই তাদের মতন করেই থাকে।
জীবনযুদ্ধে লড়ে যাচ্ছে সবাই। সকাল হতেই শুরু হয় সব ফ্ল্যাটের বাসিন্দাদের কথাবার্তার শব্দ ভেসে আসে, বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসে, কর্মমুখ মানুষের সাত সকালে বের হয়ে যাওয়া নিজের জীবিকার তাগিদে। শালকের পরীক্ষা সামনের মাসে শুরু হবে। সে সারাদিন মনোযোগ দিয়ে পড়ালেখা করে, বিকেলে রাতের জন্য রান্না করে। সন্ধ্যায় শালকের কাছে আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা আসে, সবাই মিলে গল্প করে। যখন শালকের মনে হয় এরা সবাই যেন তার কত চেনা। এই এক অন্য জীবনে যেন অন্যরকম অনুভূতি। এক একজন এক এক জেলা থেকে এসেছে, সবার কথাবার্তা আলাদা, রান্নাবান্নার নিয়ম আলাদা, চলাফেরার নিয়ম আলাদা। একটাই মিল সবার মধ্যে, সবাই একই রকম আর্থিক অবস্থা। সবাই খেয়ে পরে বেঁচে থাকার স্বপ্ন দেখে, কেউ বিলাসিতা করতে যায় না এখানে। শালক দেখলো এখানের মানুষগুলো কি নির্দ্বিধায় প্রতিদিন মাছ মাংস না খেয়েও স্বামী সন্তান নিয়ে হাসি খুশি থাকছে। এক পদ তরকারি দিয়ে, একটা ভর্তা, একটা ডাল দিয়ে খেয়ে খুশি মনে একে অন্যের কাছে তা বলছে। বলতে তাদের মধ্যে কোনো জড়তা নেই, লজ্জা পায় না কেউ নিজেদের দৈন্য স্বীকার করতে, কেউ কাউকে বড় করতে চায় না। কার কি আছে সেই সব নিয়ে প্রতিযোগিতা হয় না। এরা সবাই যেন সবার ভীষণ আপন। শালকের মনে পড়লো আগের বাসার কথা। তার টাইফয়েড হওয়ার পর বাড়িওয়ালার বউ প্রতিদিন বিকেলেই তাদের বাসায় আসতেন গল্প করতে। যেহেতু তার বাসায় কাজ করা মহিলাটি, যার নাম দিলারা, শালকের দেখাশোনা করেছে, সে সুবাদে আসতেন তিনি। এলেই জিজ্ঞাসা করতেন, কি রান্না হয়েছে আজকে, কি দিয়ে খেয়েছে শালক। তারপর শুনে নাক কুঁচকে বলতেন, আজ তারা বড় কাতলা মাছ এনেছেন, কোনোদিন গরুর মাংসের বিভিন্ন আইটেম, কখনো বড় ইলিশ মাছ। আফসোস করে দিলওয়ারাকে বলতেন, আহারে দিলওয়ারা, বাসায় থাকলে তো খেতে পারতি, আজকে আমার এই রান্না করেছি, সেই রান্না করেছি। দিলওয়ারা মনের মুখে হেসে বলতো, বড়লোক বাসায় খাওন দাওন আর এই গরিব বাসায় খাওন কি একরকম হয় আপা? কিসের সাথে আপনি কি তুলনা করেন? লজ্জায় তখন শালকের চেহারা বিবর্ণ হয়ে যেত। নতুন শাড়ি জুয়েলারি পরে বাড়িওয়ালা এলে শালক তখন এক মনে আল্লাহকে ডেকে যেত। শাড়ির দাম কত, কোন ব্র্যান্ডের শাড়ি, জুয়েলারি কই থেকে নেওয়া, এইসব ফিরিস্তি শুনিয়ে বলতেন, তোমার তো এসব নেই মনে হয় শালক, তোমার কানে এই ছোট দুল ছাড়া আর তো কিছুই দেখিনি কখনো পড়তে। তোমার বরকে বলো না কেন, তোমার টাকা পয়সা দেয় না সে? আমার এসব দেখো, এগুলো আমি গত শুক্রবারে কিনে এনেছি নিজে গিয়ে। শালকের রাগ হতো ভীষণ। সে যেভাবে আছে সেভাবেই সে খুশি, সে তো উচ্ছ্বাসও করছে না। তবুও কেন উনি এসব কথা বলেন? এই যে ধ্রুব বাসায় ফেরার সময় মনে হয় শালকের জন্য একটা পাঞ্চ ক্লিপ, একটা ফুলের মালা, একটা গোলাপ ফুল, এক মুঠো কাচের চুড়ি, এক জোড়া পায়েল, এসব কিনে আনে নিজের থেকেই। এসব পেয়ে শালকের যে কি পরিমাণ সুখ পায় তা কি 2 ভরি ওজনের কানের দুলের মধ্যে পাবে? 14-15 হাজার টাকা দিয়ে শাড়ি কিনে এনে দিলে পাবে? প্রিয় মানুষের ভালোবাসা যা এনে দেয় তার চাইতে কি নিজের কেনা 1000 টাকা দামের জিনিসের কাছে বড় হয় কখনো? এই সোয়াবে অতিষ্ঠ হয়ে শালক একদিন জবাব দিল, আন্টি আঙ্কেল কি নিজে থেকে আপনার জন্য কিছু আনেন না নিজের পছন্দ করে? বাড়িওয়ালা ইতস্ত হয়ে বলল, আরে ওর সময় কোথায়, আমার ওর পছন্দ ভালো লাগে না, ও এসব কেনাকাটা করতে পারে না ভালো করে, আমি নিজেই কিনি নিজের পছন্দে। শালক হেসে বলল, আমার বর আমাকে ভালোবেসেছে, আমার কথা মনে করে একটা গোলাপ এনে দেয় যখন। বিশ্বাস করেন আন্টি, মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে সুখী নারী আমি। আমাদের সংসারে হয়তো বিলাসিতা করার মতন কিছু নেই, কিন্তু সুখী হওয়ার মতন অনেক কিছুই আছে। মাঝরাতে আমি আমার বরের সাথে বারান্দায় বসে চাঁদ দেখতে পারি। সেই সময় কামিনী ফুলের এত মিষ্টি ঘ্রাণ ভেসে আসে আন্টি, আমার ছোট্ট বাসাটাকে আমার কাছে স্বর্গ মনে হয়। আমার বর যখন আমাকে কাচের চুড়ি পরিয়ে দেয় পরম যত্নে, যাতে চুড়ি ভেঙে হাত কেটে না যায়, সে সময় আমার ইচ্ছে করে সময়টাকে এখানেই থামিয়ে রাখি। এই মধুর সময় যেন কিছুতেই না কাটে। আমাদের অনেকগুলো মিষ্টি মুহূর্ত আছে যেগুলো আপনার টাকা দিয়ে কেনা যাবে না আন্টি। আপনার সুখের মাপকাঠি হতে পারে দামি শাড়ি গয়না, আমার কাছে তা ভিন্ন। আমার সুখের মাপকাঠি হচ্ছে স্বামীর ভালোবাসা। সবার দৃষ্টি তো এক না। আপনার কাছে যেটা সুখী হবার কারণ, আমার কাছে সেটা মনে হয় লোক দেখানো, ফুটানি করা, নিজেকে সবার সামনে অযথাই জাহির করার চেষ্টা। যার অন্তঃসার আসলে শূন্য, পুরোটাই মেকে। তার পরের মাসে বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিল। শালক আপন মনে হাসতে লাগলো এসব মনে করেই।